লোডশেডিং এটা হচ্ছে কি কারণে অনেকেই জানেন। পল্লী বিদ্যুৎ সমিতি যেটা আছে সেটা কিন্তু বিদ্যুৎ উৎপাদন করে না, এটা জাস্ট বিতরণ সংস্থা। এখানে বিদ্যুৎ উৎপাদন করে আমাকে দেওয়া হচ্ছে, আমি এটা আপনাদের মাঝে বিতরণ করতেছি। এখন আমার দরকার যদি 10 মেগাওয়াট থাকে, আমাকে যদি আপনি 5 মেগাওয়াট দিয়ে বলেন সবাই বিদ্যুৎ দেন, আমি কিভাবে দিব? আমি তো পারবো না দিতে। তো সেক্ষেত্রে করতে হবে আমাকে লাইন একটা বন্ধ রাখতে হবে, একটা চালু রাখতে হবে। 10 মেগাওয়াট দরকার, দিচ্ছেন 5 মেগাওয়াট, তো সেক্ষেত্রে অর্ধেক বন্ধ রাখতে পারবো, অর্ধেক চালু রাখতে পারবো, সবাইকে তো আর দিতে পারবো না। একজন বিদ্যুৎ অফিসের কর্মকর্তা সত্য বলার কারণে তার চাকরি হারাতে হয়েছে। অভিযোগ উঠেছে সে নাকি ফেসবুকের মধ্যে বিদ্যুৎ অফিসের গোপন বিষয়গুলো শেয়ার করে তিনি তার চাকরিটি হারিয়েছে, যে চাকরিটি নেওয়ার জন্য দিনের পর দিন রাতের পর রাত জেগে থেকে পড়াশোনা করেছিল। এই যে এক বড় ভাই বিদ্যুৎ প্রতিদিন আইডি থাইকা লোডশেডিং সম্পর্কে প্রত্যেক দিন তুইলা ধরতো, এটার কারণে ওনার এখন চাকরি চইলা গেছে। অফিসের কথা বাহিরে হলে প্রকাশ করে কি কইছি তোমার একটু আগে আমি, হ্যাঁ তোর 400 সালে ডিউটি করে নাই দাদার বাচ্চা অফিসের গোপন কথা মানুষের কাছে প্রকাশ করে দেয়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে। অবশেষে কপাল পড়ল লোডশেডিং নিয়ে ভিডিও করাই সেই বিদ্যুৎ কর্মকর্তা সুমনের। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ভাইরাল সেই বিদ্যুৎ কর্মকর্তা লাইনম্যান সুমনের চাকরি হারাতে হলো শেষ পর্যন্ত। লোডশেডিং নিয়ে ভিডিও বানিয়ে চাকরি হারালেন তিনি। ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি ভিডিও বানানোর জন্য দুঃখ প্রকাশ করেছেন। কি লিখেছেন তিনি ফেসবুক পোস্টে, চলুন একটু দেখে আসি। তিনি তার ফেসবুক পোস্টে লিখেছেন যে সর্বপ্রথম সব কিছুর জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমি ভাবতে পারিনি আমার করা ছোট একটি ভিডিও আমার পরিবার, আমার কর্মস্থল ও পুরো দেশের উপর এত বাজেভাবে প্রভাব ফেলবে। সারা দেশের বিভিন্ন এলাকায় গ্রাহক বিদ্যুৎ অফিস ভাঙচুর করছে, বিদ্যুৎ কর্মীদের মারতেছে। গ্রাহক যেন লোডশেডিংয়ের জের ধরে অফিস ভাঙচুর না করে, সেজন্য আমি তাদের বোঝাতে চাচ্ছিলাম যে এই অফিস কিভাবে লোডশেডিং পরিচালনা করে। মূল কথা তারা যেন আমাদের অফিসে হামলা না করে, কিন্তু সেটা যে মানুষ জাতির সামনে এমনভাবে উপস্থাপন করবে আমি কখনোই বুঝতে পারিনি। কিভাবে কি যেন হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না। বিশেষ করে কিছু পত্রিকা এমনভাবে নিউজ করলো আমাকে নিয়ে যে আমার বেঁচে ফেরার পথও রাখেনি তারা। আমি কাউকে দোষারোপ করছি না, হয়তো এটা আমার ভাগ্যে ছিল, আমারও ভুল ছিল। আমি অফিসের কথা ভেবে ভিডিও করছি, আমি বুঝতে পারছি আমি অজান্তেই কত বড় একটা বিপদ ডেকে এনেছি। সর্বশেষ আমি আমার দেশ ও দেশের মানুষের কাছে আবারও দুঃখ প্রকাশ করছি। আমার কথা কাজে যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে নিজ গুণে ক্ষমা করে দিবেন। বিশেষ করে আমার ঊর্ধ্বতম কর্মকর্তা বা অফিসারদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমি সত্যি বুঝতে পারিনি বিষয়টা এত দূর গড়াবে। সেই সাথে আমি কথা দিচ্ছি আর কোনো দিন বিদ্যুৎ বিষয়ে কোনো পোস্ট বা ভিডিও আপলোড করব না। সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। অর্থাৎ তিনি সত্য প্রকাশ করেছে, লোডশেডিং কিভাবে হয় সেই বিষয়টি প্রকাশ করেছে। সেই বিষয়টি নিয়ে ভিডিও বানানোর কারণে তার চাকরিটা গেল অবশেষে। চলুন কথা না বাড়িয়ে এই বিষয়টি নিয়ে মানুষ কি বলছে সেটা শুনি, তারপরে কথা বলি। আসসালামু আলাইকুম। আর একটা বার্তা আমি আপনাদের দিতে চাই, সেটা হচ্ছে লোডশেডিং এটা হচ্ছে কি কারণে অনেকেই জানেন। আর পল্লী বিদ্যুৎ সমিতি যেটা আছে সেটা কিন্তু বিদ্যুৎ উৎপাদন করে না, এটা জাস্ট বিতরণ সংস্থা। এখানে বিদ্যুৎ উৎপাদন করে আমাকে দেওয়া হচ্ছে, আমি এটা আপনাদের মাঝে বিতরণ করতেছি। এখন আমার দরকার যদি 10 মেগাওয়াট থাকে, আমাকে যদি আপনি 5 মেগাওয়াট দিয়ে বলেন সবাই বিদ্যুৎ দেন, আমি কিভাবে দিব? আমি তো পারবো না দিতে। তো সেক্ষেত্রে করতে হবে আমাকে লাইন একটা বন্ধ রাখতে হবে, একটা চালু রাখতে হবে। মানে 10 মেগাওয়াট দরকার, দিচ্ছেন 5 মেগাওয়াট, তো সেক্ষেত্রে অর্ধেক বন্ধ রাখতে পারবো, অর্ধেক চালু রাখতে পারবো, সবাইকে তো আর দিতে পারবো না। তো সুতরাং লোডশেডিং এর জন্য পল্লী বিদ্যুৎকে দায়ী করে পল্লী বিদ্যুতের হামলা মামলা করবেন না, কারণ পল্লী বিদ্যুৎ আপনি তো বুঝতেইছেন এরা নিরুপায়, এরা তো বিদ্যুৎ বানায় আমাকে দিবে না। তো সুতরাং অনেক সময় দেখা যায় যে লোডশেডিং এর সময় অনেক অতর্কিত হামলা হয় অফিসে, এটা আপনাদেরই সম্পদ। আপনারা হামলা মামলা করে যদি ভেঙে শান্তি পানতে করেন, আর আপনি হামলা করে তো বিদ্যুৎ পাবেন না। কারণ যদি এমন হতো যে আমরা হামলা করে বিদ্যুৎ পাচ্ছেন সবসময়, তাহলে আমি বলতাম ভাই হামলাটা করেন, তাড়াতাড়ি করেন, কিন্তু আপনি হামলা করে তো বিদ্যুৎ পাবেন না। তো সুতরাং এই চিন্তা ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলেন। আর লোডশেডিং এর সময় আপনাদের পাশাপাশি আমরাও কষ্ট করছি, এটা তো অস্বীকারের কিছু নেই, আমরাও তো কষ্ট করতেছি, আমরাও তো ভুক্তভোগী। তো লোডশেডিং এর সময় আমি একটা কথাই বলবো, আপনারা বোঝার চেষ্টা করেন যে লোডশেডিং এর জন্য অন্তত পক্ষে আমরা দায়ী না, আর আপনারা আমাদের পাশে থাকলে আমরা আরো ভরসা পাই।
আপনারা যদি আমাদের বিপরীতে অবস্থান করেন সেক্ষেত্রে আমাদের মানে কষ্টের পাশাপাশি মনের মধ্যে ভীতিও চলে আসে। তো সেই জায়গা থেকে আমি বলবো আপনারা আমাদের সাথে থাকুন, আর লোডশেডিং এর সময় আপনারা যাই করেন বা না করেন মানে অফিসমুখী হামলা করেন না, কারণ হামলা করলে এই সম্পত্তি কিন্তু আপনাদেরই। আপনারা যদি এখানে হামলা করে ভাঙচুর করেন এটা আপনাদেরই সম্পদ নষ্ট হবে। এমন হইলেও যে আপনি হামলা করে একটা ইকুইপমেন্ট নষ্ট করে ফেললেন, তো দেখা যাচ্ছে যে এখন তো 1 ঘন্টা পর 1 ঘন্টা পাইতেছেন, তখন দেখা যাচ্ছে যে 4-5 দিন 8-10 দিন পাইলেন না, তো সেক্ষেত্রে লস কিন্তু আপনাদেরই হবে। তো সবকিছু করার আগে ভেবে চিন্তে করবেন। ধন্যবাদ। এখানে যদি ইয়ামাদ ভাই কল দিচ্ছিলেন স্যার, হ্যাঁ, তো স্যার উনি তো বললেন যে আমি বললাম যে লোডশেডিং হচ্ছে। অফিসের কথা বাহির হলে প্রকাশ করে কি করছি তোমার একটু আগে আমি, হ্যাঁ? তোর 400 সময় ডিউটি করা দরকার নাই দাদার বাচ্চা। অফিসের গোপন কথা মানুষের কাছে প্রকাশ করে দেয়। আর কি আছে ওইখানে? মোবাইল দে, তোর ডিউটি করা দরকার নাই। স্যার আর কেউ নাই এখন। দাদার বাচ্চা লুটসেট দেয়, এই কথা হলো গ্রাহক হইলে ফোন করে কয় লাইন চালু করবি, তোর লুটসেট করার দরকার নাই। লাইন চালু করে জানা, তুই লাইন চালু করে আমরা জানা। স্যার লাইন চালু হয়েছে। তুই কইতে পারছ না যে ফিরার কি সমস্যা হয়েছে দেখতেছি? সে যেরকমই চালাক হোক, তুই এই কথা কবি কি কারণে? আমি স্যার আমার মুখ থেকে বের করার আগেই উনি বলতেছে কি কালকের মধ্যে আবার লোডশেডিং শুরু করলেন, এই কথা স্যার উনি বলতেছে। তুই তখন বলবি যে না লুটসেট করি নাই, ফিরার কি সমস্যা হয়েছে দেখতেছি। এখানে যদি ইয়ামাদ ভাই কল দিচ্ছিলেন স্যার, হ্যাঁ, একজন বিদ্যুৎ অফিসের কর্মকর্তা সত্য বলার কারণে তার চাকরি হারাতে হয়েছে। অভিযোগ উঠেছে সে নাকি ফেসবুকের মধ্যে বিদ্যুৎ অফিসের গোপন বিষয়গুলো শেয়ার করে তিনি তার চাকরিটি হারিয়েছে, যে চাকরিটি নেওয়ার জন্য দিনের পর দিন রাতের পর রাত জেগে থেকে পড়াশোনা করেছিল। হয়তোবা অনেক টাকা পয়সা খরচ করে সে চাকরিটি তার কপালে জুটেছিল, আজ সেই চাকরিটি তার হারাতে হয়েছে। তিনি ভিডিওর মাধ্যমে মানুষের কাছে প্রকাশ করার চেষ্টা করেছে কোনো কোনো অঞ্চলে 3 থেকে 4 ঘন্টা বিদ্যুৎ দিতে তিনি পারছে না। একটানা 5টি-6টি এলাকায় বিদ্যুৎ নেই, শুধুমাত্র একটি এলাকায় বিদ্যুৎ দিতে পারছে। বিদ্যুতের এমন ঘাটতি রয়েছে। সেই সত্য তথ্যগুলো যখনই মানুষের সামনে ভিডিওর মাধ্যমে প্রকাশ করা শুরু করলো তখন অনেকেই মন্তব্য করা শুরু করলেন তিনি ফেসবুকে ভাইরাল হওয়ার জন্য, ফেসবুক থেকে অর্থ উপার্জন করার জন্যই নাকি এই ধরনের ভিডিওগুলো আপলোড করেছে। নানা ধরনের পত্রিকায় নানাভাবে ক্যাপশন দিয়ে লোকটিকে ভাইরাল করে দেওয়া হয়। পরবর্তীতে তার চাকরি হারাতে আর সময় লাগেনি, এটাও আবার ফেসবুকের মধ্যে অনেকে পোস্ট করে যাচ্ছে। অথচ তার সেই ফেসবুক পেজ থেকে এখন পর্যন্ত এমন কোনো তথ্য শেয়ার করা হয়নি যে তার চাকরি হারিয়েছেন। তবে তিনি একটি পোস্ট করে বলেছেন, সর্বপ্রথম সবকিছুর জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমি ভাবতে পারিনি আমার করা ছোট একটি ভিডিও আমার পরিবার, আমার কর্মস্থল ও পুরো দেশের উপর এত বাজে প্রভাব ফেলবে। সারা দেশে বিভিন্ন এলাকায় গ্রাহক বিদ্যুৎ অফিস করেছে, বিদ্যুৎ কর্মীদের গ্রাহক যেন লোডশেডিং এর জের ধরে অফিস না করে, সেজন্য আমি তাদের বোঝাতে চাচ্ছিলাম যে এই অফিস কিভাবে লোডশেডিং এর পরিচালনা করে। মূল কথা তারা যেন আমাদের অফিস না করে, কিন্তু সেটা যে মানুষ জাতির কাছে এমন ভাবে উপস্থাপনা করবে আমি বুঝতে পারিনি। কিভাবে কি হয়ে গেল আমি বুঝতে পারিনি। বিশেষ করে কিছু পত্রিকা এমন ভাবে নিউজ করলো আমাকে নিয়ে, যেখানে আমাকে বেঁচে ফেরার পথ রাখেনি। আমি কাউকে দোষারোপ করছি না, হয়তো এটা আমার ভাগ্য ছিল আর আমার ভুলও ছিল। আমি অফিসের কথা ভেবে ভিডিও করছি, আমি বুঝতে পারছি আমার অজান্তেই এত বড় একটা বিপদ ডেকে এনেছি। সর্বশেষ আমি আমার দেশ ও দেশের মানুষের কাছে আবারও দুঃখ প্রকাশ করছি। আমার কথা ও কাজে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে নিজ গুণে ক্ষমা করে দিবেন। বিশেষ করে আমার ঊর্ধ্বতন স্যারদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমি সত্যি বুঝতে পারিনি বিষয়টা এত দূর গড়াবে। সবাই আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। তার এই পোস্ট থেকে তিনি একটি দুঃখ প্রকাশ করেন, যে দুঃখটি হচ্ছে কিছু পত্র পত্রিকায় এমন ভাবে টাইটেল দিয়ে তার ভিডিওটি প্রকাশ করেছে যাতে করে তার আর বেঁচে ফেরার কোনো পথ ছিল না। হয়তোবা চাকরিটি হারানোর পেছনে সেই সকল পত্র পত্রিকাও দায়ী হতে পারে। তার পোস্ট থেকে এটাই আমরা বুঝতে পেরেছি। দেখেন, বর্তমান সোশ্যাল মিডিয়াটা এতটা ভয়ঙ্কর হয়ে গিয়েছে যে গণমাধ্যমের ডিজিটাল সাইটগুলো কোনো তথ্য যাচাই না করে ভিডিও পাবলিক করে দিচ্ছে। কি করলে কার কি বিপদ আসতে পারে সেদিকে একবারও চিন্তা করছে না। আমি বারবার বলি, এই তথ্য প্রযুক্তির যুগে আপনারা একটু বিশ্লেষণ করে তারপর ভিডিও আপলোড করবেন। যা পাচ্ছেন তাই শুধু ছেড়ে দিয়ে। এমনও ভিডিও আছে রাস্তার মধ্যে কি হয়েছে আপনারা শুধু ছেড়ে দিয়েছেন, লোকেশন, ঠিকানা, ঘটনা কিছুই বলেননি। এটা আবার কেমন গণমাধ্যম যেখানে মানুষ তথ্যই বুঝতে পারছে না? আপনাদের যদি অতটুকু ন্যূনতম সত্য বলার সাহস না থাকে তাহলে ডিজিটাল মিডিয়ায় এই সকল ভিডিও আপলোড দেওয়া বন্ধ করেন। আজ যে ব্যক্তিটি তার চাকরি হারিয়েছে, এতে করে তার পরিবারের কি হতে পারে? হয়তোবা যে ফেসবুকের দোষ দিয়েছেন, যে ফেসবুক থেকে তিনি অর্থ উপার্জন করছে, সেই ফেসবুক থেকে একদিন না একদিন তিনি ইনকাম করবে যদি চাকরিটি হারায়। কিন্তু আজ তার পেজে কোনো মনিটাইজেশন নেই। এমনই একটি ছবিও তিনি আপলোড করেছেন, অনেকে সেই ছবিটি পোস্ট করে যাচ্ছেন যে তার ফেসবুকের মধ্যে মনিটাইজেশন নেই। তারপর আপনারা দোষ দিচ্ছেন ফেসবুক থেকে অর্থ উপার্জনের স্বার্থে নাকি তিনি এই ধরনের কন্টেন্টগুলো আপলোড করেছেন। সেই কন্টেন্টগুলো থেকে কি আপনারা সত্য জানতে পারেননি? নিশ্চয়ই সত্যটা পেয়েছেন, তারপর তার বিরুদ্ধে পোস্ট করেছেন। এই জাতি কবে ভালো হবে? এই জাতি কবে নিজেকে ভালো রেখে অন্যকে বিপদে ফেলানো বন্ধ করবে? সর্বশেষ কর্তৃপক্ষের কাছে আমাদের একটি আকুল আবেদন, তার চাকরিটি তাকে ফিরিয়ে দেওয়া হোক। আর যদি চাকরিটি থেকে থাকে তাহলে সেই চাকরিতে যেন তাকে নিয়োগ অবস্থায় রাখা হয়, তাকে চাকরিচ্যুত করেন না। আপনাদের সবার কাছে অনুরোধ, ভিডিওটি শেয়ার করে দেন যাতে সকল সত্য তথ্যগুলো মানুষ জানতে পারে। এই যে এক বড় ভাই বিদ্যুৎ প্রতিদিন আইডি থাইকা লোডশেডিং সম্পর্কে প্রত্যেক দিন তুইলা ধরতো, এটার কারণে ওনার এখন চাকরি চইলা গেছে। কারণ তিনি প্রকাশ্যে ক্ষমা চাওয়ার পরেও চাকরির রক্ষা হইল না। বিদ্যুৎ সংকট সহ গ্যাস সংকট, কৃষকের সারের টাকা মেরে খাওয়া, বাংলাদেশে যে একটা ভয়াবহ সংকট, এটা সুস্পষ্টভাবে বিয়ন্ড রিজনেবল ডাউট
বিএনপি সরকারের ব্যর্থতা। কিন্তু এই ব্যর্থতা ঢাকতে বিভিন্ন এক্সকিউজ নিয়ে আসছে বিএনপির এই ব্যর্থ সরকার। তাদের এই এক্সকিউজের যুক্তি খণ্ডন করা জরুরি এবং জনগণকে বুঝতে হবে যে না, তাদের কমন এক্সকিউজ কি, এটা ফ্যাসিবাদী আমলের আওয়ামী লীগের ব্যর্থতার ধারাবাহিকতা, বা আওয়ামী লীগ সবকিছু ধ্বংস করে দিয়েছে যার ফলে এখন এই অবস্থা। বিদ্যুতে এই বিপর্যয়ের সংকট, লোডশেডিং কেন? বলে যে আওয়ামী লীগের ভুল নীতির কারণে। গ্যাস সংকট কেন? আওয়ামী লীগের ভুল নীতির কারণে। তেল সংকট কেন? জ্বালানি সংকট কেন? আওয়ামী লীগের ভুল নীতির কারণে। আওয়ামী লীগ লুটপাট করে সব সর্বনাশ করে দিয়ে গেছে যার ফলে এখন এই অবস্থা। এটা হচ্ছে একটা এক্সকিউজ, এটা একদম মিথ্যে কথা। আওয়ামী লীগ দেশটাকে ধ্বংস করে দিয়ে গেছে, কিন্তু ইউনূস আবার দেশটাকে তুলে এনে দিয়ে গেছে। আর আপনারা যে যুক্তি দিচ্ছেন যে ব্যর্থতার পেছনে যে আওয়ামী লীগ দায়ী, এটা মিথ্যা কথা। এটা যে মিথ্যা কথা এটা বোঝাতে, এটা আপনাদেরকে প্রমাণ করে দেখাবো। বিএনপির এক চাপাবাজ প্রতিমন্ত্রী, আমার অত্যন্ত ঘনিষ্ঠ বড় ভাই ইশরাক, প্রতিমন্ত্রী ইশরাক, তিনি বলছেন শেখ হাসিনার জ্বালানি নীতির কারণে বিদ্যুতে ভোগান্তি। শুধু ইশরাক না, টোটাল বিএনপির ব্যাখ্যা এটাই যে শেখ হাসিনার জ্বালানি নীতির কারণে এই অবস্থা। শুধু বিদ্যুৎ না, যে কোনো সংকট নিয়ে জিজ্ঞেস করবেন যে শেখ হাসিনার এই নীতির কারণে এই অবস্থা। কারণ শেখ হাসিনা পালাতক, এই কারণে দায়টা দিয়ে দিতে সুবিধা। আর শেখ হাসিনা তারা তো আর কিছু বলতে পারছে না, পাল্টা জবাবও দিতে পারছে না। এটা পুরোটাই মিথ্যে কথা। উত্তর হচ্ছে শেখ হাসিনার ভুল নীতি সেটা ছিল, সেটা অনেক আগের কথা। এখন বিএনপির ভুল নীতির কারণে, বিএনপির লুটপাট, চাঁদাবাজি, অদক্ষতার কারণে জনগণের এই বিদ্যুৎ ভোগান্তি, গ্যাস ভোগান্তি, জ্বালানি ভোগান্তি। কিভাবে আমি একটা প্রমাণ দিই। দেখেন, এই যে বিদ্যুৎ মন্ত্রী, আমি তাকে কুলাঙ্গার বলবো। তারেক রহমান কোন সেন্সে তাকে আবার বিদ্যুৎ মন্ত্রী বানিয়েছে? তিনি 2001 থেকে 2006 বাংলাদেশের ইতিহাস সবচাইতে ভয়াবহ, বিতর্কিত এবং এক মাফিয়া বিদ্যুৎ প্রতিমন্ত্রী ছিলেন। বিদ্যুতের টাকা সব মেরে খেয়ে শুধু খাম্বা, বিদ্যুৎ নাই, শুধু খাম্বা। সেই বিতর্কিত লোককে আবার প্রতিমন্ত্রী ছিলেন, এখন তাকে বিদ্যুৎ মন্ত্রী বানিয়েছে। কতটা জঘন্য চিন্তা। তখনকার সময়ে, সেই টুকুর সময়, তখন 2001 থেকে 2006 যখন এইটুকু প্রতিমন্ত্রী ছিল, তখন সারা বাংলাদেশে বিদ্যুতের উৎপাদন ছিল ন্যাশনাল গ্রিডে এবং অন্যান্য অফ গ্রিড মিলিয়ে 3800 মেগাওয়াট, যেটা বর্তমানে ক্যাপাসিটি প্রায় 28,000 মেগাওয়াট। আপনি চিন্তা করেন, বাংলাদেশ তো অত পার্থক্য হয়নি, বাংলাদেশের আয়তন তো একই, কিন্তু বিদ্যুতের ব্যবহার বেড়েছে, রাইট? মাত্র 3800 মেগাওয়াট উৎপাদন করার যোগ্যতা সম্পন্ন এক অপদার্থ অথর্ব বিদ্যুৎ মন্ত্রী, প্রতিমন্ত্রীকে এখন আবার বিদ্যুৎ মন্ত্রী বানানো হয়েছে। এবং বিদ্যুৎ খাতে যে লুটপাট, এটা হাসিনার 15 বছরও হয়নি যেটা এই টুকু করেছে। এইটুকু বলেছেন যে গ্রামগঞ্জে বিদ্যুতের লোডশেডিং নাই, তাহলে কি আছে? ওই যে পল্লী বিদ্যুতের বিরাট বিরাট লম্বা লাইন, অনেক সময় লাইনে ফল্ট থাকে, এই জন্য ওটা ধরতে, মেরামত করতে সময় লাগে, যার ফলে বিদ্যুৎ পান। আসলে লোডশেডিং নেই। জাস্ট এইটার উপর ভিত্তি করে আপনারা একটু মন্তব্য করেন যে কত বড় মৃত্যু করে ঘরের মৃত্যু, লোডশেডিং নাই। অথচ গ্রামগঞ্জে ভয়াবহ লোডশেডিং, 24 ঘন্টার মধ্যে 14 ঘন্টা, 15 ঘন্টা, 18 ঘন্টা বিদ্যুৎ থাকে না, 12 ঘন্টা, 10 ঘন্টা বিদ্যুৎ থাকে না, ইটস ভেরি নর্মাল। আর বলে যে লোডশেডিং নেই। তাহলে এরা যে চাপাবাজ, মিথ্যু প্রমাণিত হয়েছে। লাইনের ফল্ট, এখন যদি বলি লাইনের ফল্ট কেন, আপনি কি আঙ্গুল চুষেন? আর লাইনের ফল্ট, ফাজুল কবির যখন বিদ্যুৎ উপদেষ্টা ছিলেন, কিংবা হাসিনার আমলে লাইনের ফল্ট ছিল না। এই লাইন দিয়ে হাসিনার আমলে ঠিকই আমরা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পেয়েছি, ইউনূসের আমলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পেয়েছি, আর এখন বিএনপির আমলে বিদ্যুৎ পাই না। বিএনপি মানে লোডশেডিং, বিএনপি মানেই বিদ্যুৎ চোর। ইউনূসের আমলে তো এরকম অঘটন ঘটেনি, হাসিনার আমলে তো ঘটেনি। আচ্ছা, হাসিনা বিদ্যুতে লুটপাট করেছে, ক্যাপাসিটি চার্জ, কুইক রেন্টাল, অমুক তমুক, নানান কিছু আছে, অবশ্যই এগুলো দুর্নীতি। আদানি থেকে বেশি দামে বিদ্যুৎ, অলিগারদের সুবিধা দেয়, সব ঠিক আছে। তারপর হাসিনা আমলে তো বিদ্যুৎ আমরা ঠিকই পেয়েছি, এখন পাই না কেন? দেখেন, এইসব চাপাবাজি করে উদ্ভট ব্যাখ্যা দিয়ে কোনো লাভ নেই। কয়লা ভিজে গেছে, সমুদ্রের ঢেউয়ে কয়লা খালাস করতে পারি না, এই কারণে বিদ্যুৎ উৎপাদন করছে না, এইসব বজুম ব্যাখ্যা জনগণ মানবে না। জনগণ, এই যে একটা অযৌক্তিক কাজ আমরা দেখছি, আমরা আহ্বান জানি এই কাজ করবেন না, কিন্তু জনগণ এটা করবে। কি সেটা? এই যে বিদ্যুৎ অফিসে হামলা করতে যায়, পল্লী বিদ্যুতের অফিসারদের গালাগালি করে, হুমকি দামকি দেয়, তারা পুলিশের কাছে নিরাপত্তা চায়। অথচ পল্লী বিদ্যুৎ উৎপাদন করে না, তারা বিদ্যুৎ বিতরণ করে, তাদের কোনো দোষ নাই। এই জন্য ভাই তাদের কিছু বলবেন না, কিন্তু জনগণ এটা বুঝবে না। হাসিনার কোন নীতি না কিসের কারণে না কি, এগুলো বুঝবে না। জনগণ বুঝবে আমি সুইচ টিপ দিলে বিদ্যুৎ চাই, এর বাইরে কোনো কিছু বুঝবে না। মনে রাখবেন, একটা সরকারকে টিকে থাকতে হবে। একটা সরকার মানে হচ্ছে এই যে এই সমস্যা হবে, সেই সমস্যা হবে, আন্তর্জাতিক বাজারে দাম বাড়বে, এগুলো সব সমস্যার সমাধান করার জন্যই তো আপনি। নইলে আপনি কোন স্যাটের বাল? আপনাকে কে এখানে বসিয়েছে? কেন বসিয়েছেন? আপনি আমার ভোটে নির্বাচিত হয়েছেন কেন? যে এই সমুদ্রের ঢেউয়ে কয়লা খালাস করতে অসুবিধা হবে, কিন্তু তারপর আপনি খালাস করবেন।
হরমুজ প্রণালীতে সমস্যার কারণে তেল গ্যাসে সমস্যা হবে, তারপরও আপনি সমাধান করবেন। এই জন্যই তো আপনি সরকার, নইলে আপনি কি? অতএব আপনার কাজ যেটা, এটা আপনি করতে পারছেন না। সমস্যা সমাধান করাই তো আপনার কাজ, আর আপনি এখানে দায় এড়ানোর চেষ্টা করছেন। তো দর্শক, মূল কথা হচ্ছে বিএনপির লুটপাট, তাদের অদক্ষতা। কারণ এরকম আন্তর্জাতিক পরিস্থিতি হাসিনাও করেছে, ইউনূসও করেছে। তাদের সময় ঠিকই বিদ্যুৎ পেয়েছে। এরকম বড় লাইন হাসিনার আমলে ছিল, ইউনূসের আমলে ছিল, তখনও বিদ্যুৎ পেয়েছে। কিন্তু এখন লাইনে নাকি ত্রুটি, মানে পুরোটাই বিএনপির অদক্ষতা। আর তাদের ইতিহাস তো বললাম, মাত্র 3800 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছে। যদি দক্ষতা থাকতো, আপনি জরুরি ভিত্তিতে কিছু প্রাইভেট কোম্পানির মাধ্যমে আপনি অফগ্রিড বিদ্যুৎ, কুইক রেন্টাল এগুলো অনুমোদন দিতেন। ফার্নেস অয়েলের মাধ্যমে খুব দ্রুত বিদ্যুৎ উৎপাদন করে জনগণের চাহিদা মেটাতে। কারণ বিদ্যুৎ এটা অক্সিজেনের মধ্যে, এটা ছাড়া মানুষ চলতে পারে না, না বিশ্বাস বিদ্যুৎ না থাকলে। এই জন্য একটা সরকারের প্রধান কাজ হচ্ছে বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি সরবরাহ ঠিক রাখা, সুশাসন নিশ্চিত করা, অর্থনীতির চাকা ঠিক রাখা, আইন শৃঙ্খলা ঠিক রাখা। এই 4টা কাজ করতে পারলে ওই সরকারের বাকি কাজ এমনি ঠিক হয়ে যায়, আর কিচ্ছু লাগে না। তো সেই মৌলিক কাজ আপনি করতে পারছেন না, আপনি কিসের সরকার? আপনার তো থাকারই অধিকার নেই। এখন মানুষ, এই দেখেন, এটা কিন্তু মানুষের আগ্রহ তৈরি হচ্ছে সেনা শাসনের প্রতি। না, এইসব সরকার দরকার পারবে না, আইন শৃঙ্খলা ঠিক করতে পারছে না, বিদ্যুৎ ঠিক রাখতে হবে। আজকে সেনাবাহিনী ক্ষমতা আসবে, রাজনৈতিক দল পারবে না। আওয়ামী লীগকে মানুষ চাইবে না, বলবে সেনাবাহিনী চালাক, অ্যাটলিস্ট চাঁদাবাজি, বিদ্যুৎ খালি, দুর্নীতি এগুলো মুক্ত থাকবে। তো এইভাবে কিন্তু কনসেন্ট ম্যানুফ্যাকচারিং হচ্ছে সেনাবাহিনীর প্রতি, রাজনৈতিক দলগুলোর প্রতি একটা বিতৃষ্ণা, একটা অনাস্থা তৈরি হচ্ছে এই বিএনপির ব্যর্থতার কারণে। আবার বলছে যে প্রশাসনের ভিতরে জামাচ্ছে, তাহলে আপনি করেনটা কি? আপনি সরকারে কেন? দর্শক, ব্যর্থতা ঢাকতে বিএনপির এই মিথ্যাচার মানুষ বিশ্বাস করে না, ঘটনা জানাজানি হয়ে গেছে। এটা সব বিএনপির দায়। আপনি যে সমস্যার কথা বলছেন, এটা সমস্যা করার দায়িত্বই আপনার। আপনি পারছেন না মানে আপনি ব্যর্থ। হাসিনা আমলে দুর্নীতি এখন আছে কেন? আপনি কি করেন? ইউনূসের আমল গেল, এই আমল গেল, ফাজুল কবির খানের সময় তো এই সমস্যা হলো না। এসব চাপাবাজি বাদ দেন, দেশ চালাতে না পারলে ক্ষমতা ছেড়ে দেন। বিদ্যুৎ নিয়ে কিছু খোলামেলা এবং অপ্রিয় সত্য কথা বলা অত্যন্ত জরুরি। এখনকার বাস্তবতা হলো, বাংলাদেশের যারা ভুক্তভোগী মানুষ রয়েছে, একেবারে যারা কট্টর বিএনপি পন্থী, এরকম সামান্য কিছু মানুষজন ছাড়া মোরলেস প্রায় সবাই গ্রাম অঞ্চলের, তারা এই বিদ্যুতের যে সমস্যা, এই সমস্যাটা আর এখন বহন করতে পারছে না। ক্রমশ ধৈর্য হারিয়ে ফেলছেন এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে নানা রকম অপ্রীতিকর ঘটনা ঘটছে। বিদ্যুৎ বিভাগে যারা কর্মকর্তা কর্মচারী আছেন, তারা সীমাহীন নিরাপত্তাহীনতায় ভুগছেন। টেলিফোন করে তাদেরকে গালাগাল করা হচ্ছে, অনেক জায়গাতে বিদ্যুৎ অফিসগুলোতে হামলা করার চেষ্টা করা হচ্ছে এবং বিদ্যুৎ বিভাগের বিভিন্ন লোককে টেলিফোন করে ডেকে নিয়ে তাদেরকে বেঁধে রাখা হচ্ছে, আটকে রাখা হচ্ছে উইদিন দ্য অর্গানোগ্রাম। অর্থাৎ বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের মধ্যে ধরেন জেনারেল ম্যানেজার, ডিজিএম, এজিএম, অপারেটর, লাইনম্যান, তাদের মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে। জনগণকে সামাল দেওয়ার জন্য দেখা যাচ্ছে যে তারা বিভিন্ন তথ্যপত্র গোপন রাখছে এবং বেশ কয়েকজন সিনিয়র কর্মকর্তা বিদ্যুৎ বিভাগে তাদের যে বক্তব্যগুলো, সেগুলো ইন্টারনালি যে সকল বক্তব্যগুলো টেলিফোনে হয়েছে, সেই বক্তব্যগুলো এখন রীতিমতো ইন্টারনেটে ভাইরাল। তো সেখানে লোডশেডিং হচ্ছে, কিন্তু জনগণকে বলা হচ্ছে যে না, লোডশেডিং হচ্ছে না, ছোট্ট একটা প্রবলেম হচ্ছে, এখনই সমাধান হয়ে যাচ্ছে, লাইন কিছুক্ষণের মধ্যে চালু করে দিচ্ছি। এই যে লুকোচুরির যে বিষয়টি, এই বিষয়টি এখন ওপেন সিক্রেট হয়ে গেছে। এই গেল এক। 2 নম্বর হলো যে বিদ্যুৎ আমাদের প্রয়োজন। জীবনযাত্রার মান বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের ফ্রিজ হয়েছে, টিভি হয়েছে, এয়ার কন্ডিশনার হয়েছে। কাজেই এই বিষয়গুলো ছাড়া আমরা এখন কাজ করতে পারছি না, ঘুমাতে পারছি না, চলতে পারছি না। এবং এটা একদিন 2 দিন নয়, যখন এটা ক্রমাগত আমাদের জীবনে এই বিদ্যুতের সমস্যাগুলো তৈরি হচ্ছে, তাহলে যারা এই ফ্রিজে মাংস রেখেছেন, বাজার থেকে কিনে এনেছেন, যারা বরফের ব্যবসা করছেন, তারপরে যারা যাকে বলা হয় এয়ার কন্ডিশনের মধ্যে ঘুমিয়ে সারাদিন কাজ করেন, এই অভ্যাসগুলো হয়তো 20 বছর আগে ছিল না, কিন্তু এগুলো আমাদের এখন অস্থি মজ্জায় মিশে গেছে। ফলে আমাদের যে জাতীয় উৎপাদন, আমাদের চিন্তা, আমাদের কর্ম, আমাদের প্রেম, ভালোবাসা, সব কিছুর সঙ্গে আসলে বিদ্যুৎ সংযুক্ত হয়ে গেছে। এর বাইরে বিদ্যুৎ কেন্দ্রিক যে সমস্ত শিল্প কলকারখানা রয়েছে, ধরুন আমাদের বাংলাদেশে এখন এয়ার কন্ডিশনিং, ফ্রিজ, বৈদ্যুতিক সামগ্রী, ফ্যান সবই তৈরি করার জন্য নিজস্ব ফ্যাক্টরি আছে। এগুলো মানে তারা যে উৎপাদন করবে, বিকজ বিক্রি বাট্টা হচ্ছে না, আবার এগুলো যে তারা চালাবে, উৎপাদন করবে, সেই উৎপাদন করার জন্য বিদ্যুৎ নাই। অন্যদিকে আমাদের যে কমার্শিয়াল প্রজেক্টগুলো রয়েছে, মিল, কল কারখানা, শিল্প, দোকান পাট, মার্কেট, বিপণী বিতান, এগুলো এখন আমরা মানে ঠিকমতো চালাতে পারছি না। ফলে ওখানে যে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান হুমকির মুখে পড়েছে। যাদের সামর্থ্য আছে তারা ডিজেল দিয়ে জেনারেটর চালিয়ে হালকাভাবে হলো পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন। তাদের সংখ্যা শহরে
ধরুন বড় মার্কেটগুলো আছে বা বড় বিপণী বিতান বা যে সকল রেসিডেন্সিয়াল প্রজেক্ট রয়েছে, যারা খুব ধনী, তারা হয়তো এই জিনিসগুলো সামাল দিতে পারছে আংশিকভাবে। কিন্তু ঢাকা শহরের 1000টা বিল্ডিংয়ের মধ্যে একটা বিল্ডিংয়েও মানে পরিপূর্ণভাবে জেনারেটর সাপোর্ট দেওয়ার মতো 4 ঘন্টা 5 ঘন্টা জেনারেটর সাপোর্ট দেওয়ার মতো এরকম পরিস্থিতি নেই। অর্থাৎ আধুনিক কিছু বিল্ডিংয়ে তারা সেখানে হয়তো বড় জেনারেটর তৈরি করেছে, কিন্তু বেশিরভাগ বিল্ডিংয়ে দেখা গেল আইপিএসে চলছে, সোলারে চলছে, বা জেনারেটর দিয়ে চালানো হচ্ছে একটা বাল্ব, একটা লাইট, একটা ফ্যান এবং লিফট চালানোর জন্য। ফলে পুরো শহরে যেখানে লোডশেডিং হচ্ছে, সেখানে গ্রামে বা জেলা শহরগুলোতে যা কিছু হচ্ছে, সেখানে একটা রীতিমতো জাতীয় ফ্রাস্ট্রেশন তৈরি হয়ে গেছে। এই কষ্ট, এই দুঃখ, এই বেদনা সরকারি যারা আছেন তাদের অন্তরের অন্তঃস্থল থেকে এটা বুঝতে হবে, অনুধাবন করতে হবে। আপনি আমার আত্মীয় মারা গেছেন বা আমার বাবা মারা গেছেন, এখন আমি এই কষ্ট আমি ভুলতে পারবো না। এখন আমি কাঁদছি, আমি কষ্ট পাচ্ছি, কিন্তু আমার বাবার সঙ্গে আপনার একটা লেনদেন ছিল, শত্রুতা ছিল। আপনি এসে বলেন যে মরছে ভালো হয়েছে, শয়তানটা জাহান্নামে যাক। আমার কান্না বন্ধ করে আমার প্রথম কাজ হবে আপনার মাথায় একটা বাড়ি দেওয়া, এবং এই ঘটনা কোনো পাগলও করে না। এখন বাংলাদেশের যে সমস্যাগুলো হচ্ছে, প্রথমত এই সমস্যাগুলো স্বীকার করে নেওয়া, জনগণের প্রতি সহানুভূতি প্রকাশ করা, এবং যারা খুব ভালো কথা বলতে পারে, মানুষকে মোটিভেট করতে পারে। যেমন বিএনপিতে এই মুহূর্তে আসলে কথা বলার মতো সালাউদ্দিন সাহেব ছাড়া আর কোনো ব্যক্তি নাই যার কথা শুনলে মানুষ বিরক্ত না হয়ে, যার কথা যাকে বলা হয় অনুসরণ করে। সালাউদ্দিন সাহেব আছেন, মির্জা ফখরুল সাহেব আছেন, তারপর ইভেন এই যে এখন মেজর হাফিজ আছেন। তারা এই 4-5 জন লোক আছেন বিএনপিতে যাদের কথা শুনলে মানুষ অ্যাটেন্টিভ হয়, অ্যাটলিস্ট রাগ হয় না। কিন্তু এর বাইরে বিএনপিতে অনেক ননসেন্স তৈরি হয়ে গেছে, যারা প্রতিনিয়ত নুইসেন্স তৈরি করছে, এমন সব কথাবার্তা বলছে যে কথাগুলোর সঙ্গে বাস্তবতার মিল নেই, যে কথা শুনে মেজাজ গরম হয়ে যায়, মাথা ঠিক রাখা যায় না। তো সেই কথাগুলো যেন এই মুহূর্তে বলা না হয়, এটি হলো একটা প্রথম বিষয়। দ্বিতীয় যে বিষয়টি হলো, স্বয়ং প্রধানমন্ত্রী থেকে শুরু করে যারা বিদ্যুৎ মন্ত্রী আছেন, বিদ্যুৎ বিভাগের দায়িত্বপ্রাপ্ত লোকজন ছাড়াও সরকার অন্য গুরুত্বপূর্ণ যে সকল মুখপাত্র আছেন, এগুলো মানে এদের অনেকেই জনপ্রিয়তা হারিয়ে ফেলেছেন। এদের সবারই এক একটা করে কারো নাম চাটা, কারো নাম পাঠা, কারো নাম ঠাটা, এরকম আলটিমেটলি বাজে বাজে নাম হয়ে গেছে। তারা মিডিয়ার সামনে এসে এই বিদ্যুৎ নিয়ে, রাজনীতি নিয়ে, সরকারকে রিপ্রেজেন্টেশন করে এই সময়টাতে যে কথাগুলো বলছেন, হয়তো বিদ্যুতের সাথে সম্পৃক্ত নয়, কিন্তু মুক্তিযুদ্ধের সাথে সম্পৃক্ত, মুক্তিযুদ্ধের সাথে সম্পৃক্ত নয়, কিন্তু দেখা গেল যে ব্যাংকিং ব্যবস্থার সাথে সম্পৃক্ত। মানে যেহেতু আমাদের আরও 10টা সমস্যা আছে, আমার হাতে ফোড়া হয়েছে, তো আমি ফোড়ার যন্ত্রণায় কাতরাচ্ছি, ওই সময় যদি আপনি সেই ফোড়ার উপরটা সুশ্রুতি দেন, মেজাজটা কেমন লাগে? তো এরকম আসলে এই মুহূর্তে সরকারের নির্দিষ্ট যারা ব্যক্তি কথা বলতে পারেন সাজিয়ে গুছিয়ে, কেবলমাত্র তাদেরই কথা বলা উচিত। খলিলুর রহমান সাহেব, যিনি পররাষ্ট্রমন্ত্রী আছেন, আসলে ভালো কথা বলেন, খুব স্মার্টলি বোল্ডলি কথাবার্তা বলেন। তারপরে যেটা বললাম, সালাউদ্দিন সাহেব খুব ভালো কথা বলেন। ইভেন আন্দালিব রহমান পার্থ, তিনি বিএনপির নন, কিন্তু এই মুহূর্তে যদি সরকার জনগণকে মোকাবেলা করার জন্য, পাবলিক পারসেপশন তৈরি করার জন্য তাদেরকে কথা বলার জন্য সামনে এগিয়ে দেয়, প্রিয় মুখ, এই প্রিয় মুখগুলো কথা বলতে পারে। ওই যে আরেকটা ভদ্র মহিলা আছেন এখন সংসদ সদস্য, ফারজানা পুতুল, মহিলা শিশু বিষয়ক, প্রিয় মুখ, চমৎকার কথা বলেন, গুছিয়ে কথা বলেন, রাগ হন না, স্মিত হাস্যে কথাবার্তা বলেন। কিন্তু এরকম মানে বিএনপির মধ্যে আছে। ইভেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী অমিত আছেন, যিনি আর কি তরিকুল ভাইয়ের ছেলে, অমিতও ভালো কথা বলেন, চমৎকার কথা বলেন। নোমান সাহেবের ছেলে ভালো কথা বলেন। তো যারা যারা দলের মধ্যে খুব ভালো কথা বলেন, যাদের কথা মানুষ শুনবে, অ্যাটেন্টিভ আছে, তাদেরকে সামনে না এনে যদি ঘালটামি করা হয়, যাদের কথা শুনে মেজাজ গরম হয়ে যায়, মনে হয় যে ধৈর্যের বাঁধ ভেঙে যায়, তাদেরকে দিয়ে কথা বলানো যাবে না। তাদেরকে এই মুহূর্তে কথা বন্ধ করাতে হবে, তাদেরকে দিয়ে, আদারওয়াইজ কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাবে না। ধরুন আজকের এই সমস্যাটা তো একদিনে হয়নি, এটা তো সত্য কথা। আমাদের চাহিদাটাও একদিনে হয়নি, আমাদের সমস্যাগুলো একদিনের নয়, এই বাস্তবতা সবাই বুঝি। কিন্তু যদি কেউ বলে যে 16 বছরে এই সমস্যা হয়েছে, 16 বছরে যে সমস্যা আওয়ামী লীগ জমানাতে হয়েছে, আমরা 16 মাসে এই সমস্যার সমাধান করতে পারবো না, এই কথা শুনে মানুষ যদি বলে যে বেটা 16 বছর আওয়ামী লীগ চালিয়েছে, তখন তো আমরা এই সমস্যাগুলো দেখিনি, আর তারা যাওয়ার সঙ্গে সঙ্গে সব সমস্যা একেবারে তোমার মাথার উপরে এসে ভেঙে পড়েছে, তাহলে কি উত্তর দেবেন বলেন তো? আওয়ামী লীগের জমানাতে আমরা শুনেছি চুরি হয়েছে, দেখেছি, সব কিছু হয়েছে, কিন্তু সমস্যা তো হয়নি। মানুষজন তো এই ডিটেলসে যাবে না, কত টাকা চুরি হয়েছে, কোন প্ল্যান থেকে কত টাকা মেরেছে, কত টাকা বিদেশে পাচার হয়েছে, এটা মানুষ যখন স্বাভাবিক থাকে, মানে আপনি এখন বিদ্যুৎ প্রকল্প স্বাভাবিক করে দেন, সব কিছু করে দেন, তখন মানুষ এগুলো নিয়ে চিন্তা ভাবনা করবে। যখন ক্রাইসিস শুরু হয়ে যায়, তখন বলে যে ওটাই ভালো ছিল, সোর্স ছিল তাও ভালো ছিল। আমাদের তো এইভাবে
নির্ঘুম রাত কাটাতে হয় নাই। কাজেই এই বাস্তবতাগুলো বুঝতে হবে। দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো কোনো নেতা কখনোই দায়ভার অন্যের ঘাড়ে চাপায় না, কখনোই অন্যকে ব্লেম করে না। সে শুধু বলে যে আমার এই সমস্যাগুলো আছে, এই সমস্যা জেনে আমি দায়িত্ব গ্রহণ করেছি, আমি এই সমস্যাগুলো সমাধান করবো এভাবে। দিস ইজ মাই প্ল্যান, এটা আমার পরিকল্পনা। এই গেল এক। 2 নম্বর হলো যে আমি এমনি ক্ষমতা নিয়েছি না বুঝে, কিন্তু আমি দেখছি যে আমার এই সমস্যা সমাধান করার কোনো যোগ্যতা নেই, আই ক্যানট ডু ইট, আমি এটা চালাতে পারবো না, অতএব আসসালামু আলাইকুম, আহলান ওয়া সাহলান, না বলেন আলবিদা, চলে গেলাম। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, দেখতে পারলেন ব্যক্তিগত অভিব্যক্তি। অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আসলে আপনাদের কি বলার রয়েছে, আপনাদের প্রতিক্রিয়াটা কি থাকবে। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, জানাবেন কমেন্টে উল্লেখ করে আপনারা কি মনে করছেন। এই ভাইয়ের চাকরিটা চলে যাওয়া কি যৌক্তিক হয়েছে? তার চাকরিটা কেড়ে নেওয়া কি ঠিক হলো? বিদ্যুৎ অফিসের ছেলেটাকে চাকরিতে বহাল রাখা হোক। সেই ছেলেটা সত্য কথা বলেছে, সত্য কথা বলার জন্য আমরা তার পাশে আছি। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, যাই হোক, আসলে কি বলবো, কিছু বলার নেই। এই বাংলাদেশের মাটিতে যেই সত্য কথা বলবে তারই কোনো বিপদের শেষ নেই। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, যাই হোক, আপনারা আপনাদের ব্যক্তিগত অভিব্যক্তি মতামতটা কমেন্টে উল্লেখ করে জানাবেন আপনারা কি বলতে চান। সারা দেশে যে বিদ্যুতের মাত্রাতিরিক্ত লোডশেডিং, এই লোডশেডিংকে কেন্দ্র করে আপনারা আপনাদের অভিব্যক্তিটা অবশ্যই কমেন্টে উল্লেখ করে জানাবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। আল্লাহ হাফেজ।